35 নাম্বার ক্লাসে আমাদের মোটামুটি ইলাস্ট্রেটরের 4-5টা ক্লাস হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক, আজকে আমরা ওয়েব টেমপ্লেট ডিজাইন দেখব। এই জিনিসটা একটু সময় বেশি লাগে। আজকে পার্ট 1 বলতে যতটুকু আমরা শেষ করতে পারি ওই স্যাম্পলগুলো দেখব, বা কীভাবে কী কাজ করে, ওয়েব টেমপ্লেট কেমন হয়, টোটাল এই জিনিসগুলোই দেখব। ওয়েব টেমপ্লেট সম্বন্ধে কারো ধারণা আছে? হ্যাঁ, ওয়েব টেমপ্লেট সম্বন্ধে কারো ধারণা আছে? না ম্যাম, আপনার কোনো ধারণা নেই? ইউআই ডিজাইনের নাম শুনেছি, ইউআই ইউএক্স ডিজাইন। তো আমার ধারণা আছে। হ্যাঁ, নাজমুল, তাহলে আমাদেরকে একটু হালকা করে বলেন তো ওয়েব টেমপ্লেটটা আসলে কি? ওয়েব টেমপ্লেটটা হচ্ছে যে আহ, মানে কখন মানে যখন কোনো ক্লায়েন্ট মানে ওয়েব একটা তার পেজের জন্য বা তার বিজনেসের জন্য যদি কোনো ওয়েবসাইট খুলতে চায়, এটা খুলতে যাওয়ার আগে মানে ওয়েব ডেভেলপারকে দিয়ে মূল পেজটা তৈরি করানোর আগে সেটা গ্রাফিক ডিজাইনারদেরকে দিয়ে আর কি তার পেজটা কেমন হবে দেখতে এইটা আর কি ডিজাইন করিয়ে নেয়। এটা হচ্ছে মূলত ওয়েব ডিজাইনটা। গুড। ঠিক আছে নাজমুল, ওয়েব টেমপ্লেট বলতে আমরা সেটাকেই বুঝি যে আপনি কোনো একটা ওয়েবসাইট বানাতে চান। ওয়েবসাইট বানানোর আগে আপনাকে কি করতে হবে, এটাকে একটা যে কোথায় কি হবে, কোথায় হোম হবে, কোথায় কন্ট্যাক্ট আস বা টিম, বা এই যে দেখেন আমরা এখন যে ক্লাসে আছি, ধরে নিলাম এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের সাইটের কি আছে যে আমি এখন একটা ট্যাবে আছি, এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব চলে আসবে। এখানে ক্লিক করে আমি কি করতে পারি, ট্যাবের লিঙ্কটা কপি করতে পারি। আবার অন্য কোনো লিঙ্ক যদি লিখে ইন্টারে প্রেস করি, নতুন আরেকটা পেজ চলে আসবে। এখানে কিছু বুকমার্ক করা মানে বুকমার্ক করা সাইট আছে, যে এই সাইটগুলোতে ক্লিক করলে ওই সাইটটা অ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের কাছে আসবে। তারপরে এখানে কি শো করছে, যে এখানে আমার ছবিটা শো করবে, আমি প্রেজেন্ট করছি সেটা লেখা শো করছে। একটু পরপর এখানে ভেসে আসছে যে এখানে যারা যারা আছে সবার প্রেজেন্ট এখানে একজন একজন করে শো করছে, কতজন আছে সেটা শো করছে, চ্যাট লিস্ট, এখন সময় কত, আমি কে প্রেজেন্ট করেছে তার উল্লেখ করছে, আমি যে কথা বলছি সেটাও দেখেন মাইকের মাধ্যমে যে বারবার বিপের মাধ্যমে দেখাচ্ছে। বাম পাশে হচ্ছে যে আমি প্রেজেন্ট করেছি সেই অপশনটা দেখাচ্ছে, আর এইখানে আপনাদেরকে দেখাচ্ছে। এইটাও যদি একটা হয় যে কোনো একটা ওয়েবসাইট হয়, তো ওয়েবসাইটটা বানানোর আগে ডেভেলপারের কাছে যাওয়ার আগে সে যখন ডিজাইন করবে তার আগে আপনাকে কোথায় যেতে হবে, একজন গ্রাফিক ডিজাইনারের কাছে যেতে হবে। এখন অনেক ডেভেলপারই আছে, ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার আছে যে তারা এই কাজগুলো পারে, এই টেমপ্লেটগুলো কি করতে পারে, ক্রিয়েট করতে পারে। সো তখন আর ডিজাইনার, যে গ্রাফিক ডিজাইনার, তার কাছে যেতে হয় না। বাট মোস্ট অফ দ্য টাইম আপনার কাছে আসবে যে একটা টেমপ্লেট ডিজাইন করে দাও, এটাকে আমি ওয়েবসাইটে রূপান্তরিত করব। তো তখন আপনাকে কি করতে হবে, একটা টেমপ্লেট ডিজাইন করে দিবেন। আর সাপোজ এখানে ক্লিক করলে যে দেখেন আমি যখন এই পেজটাতে আসছি, আসার সাথে সাথে একটা আলাদা ঘরের মতো দেখা যাচ্ছে। আমাদেরকে জাস্ট এই জিনিসগুলো দেখিয়ে দিতে হবে, এটার কালারটা চেঞ্জ করে, বাকি সব ঠিক থাকবে, যে একটার কালার চেঞ্জ করে দেখাতে হবে যে এইখানে আসলে বাটনের মতো হবে। আমার কাজ বাটন ক্রিয়েট করা না, বাট এমন একটা কালার দিতে হবে, বা এটাতে একটা অন্য কালার দিয়ে বোঝাতে হবে যে এখানে বাটন হবে, এটার উপরে গেলে নাম শো করবে, এই যে এরকম অপশন আসবে। এই প্রত্যেকটা জিনিস আপনাকে কি করতে হবে, দেখিয়ে দিতে হবে। আর যারা ডিজাইন ডেভেলপার আছে, ওয়েব ডেভেলপার, তারা তো অলরেডি টেমপ্লেট ডিজাইন করতেই পারে, এই জন্যই তারা হচ্ছে এই ফটোশপ ইলাস্ট্রেটর শিখে না, আমি খুব কম দেখেছি
যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চায় তারা হচ্ছে ফটোশপ আপনার জানা থাকলে অনেক ভালো। তা না হলে দেখা যাবে টেমপ্লেট ডিজাইন করতে গেলে, ছোটোখাটো কাজ করতে গেলে তাকে আবার ডিজাইনারের কাছে দৌড়াতে হবে। তো ওয়েব টেমপ্লেট কি আমরা একটু ডিটেলস দেখে আসি। এখানে কি বলেছে উইকিপিডিয়া, যে ওয়েব টেমপ্লেট এমন একটা সিস্টেম যেখানে ওয়েব পাবলিশিং লেটস ওয়েব ডিজাইনার্স এন্ড ডেভেলপার্স ওয়ার্ক উইথ ওয়েব টেমপ্লেটস টু অটোমেটিক্যালি জেনারেট কাস্টম ওয়েব পেজ, refuse static web page elements while defining dynamic elements based on web request parameters। আচ্ছা, এখানে এত কথা বাদ দিয়ে একদম সহজ করে বুঝাই যে আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন, সাপোজ আপনি একজন ডেভেলপার বা ডিজাইনার, আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন সেটাকে রেসপন্সিভ করার জন্য, রেসপন্সিভ কাকে বলে, যে আপনি যখন কম্পিউটারে দেখছেন তখন ওয়েবসাইটটা একরকম দেখতে, আবার আপনি যখন মোবাইলে দেখছেন মোবাইল ভার্সন হবে, ট্যাব ভার্সন বা ল্যাপটপ ভার্সন, এক একটার সাইজ হচ্ছে এক এক রকম। এই যে রেসপন্সিভ করার জন্য আপনাকে অবশ্যই ওয়েব টেমপ্লেট ক্রিয়েট করে নিতে হবে, আদারওয়াইজ ডিজাইনারের ডেভেলপারের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে প্রবলেম হয়ে যায়। সেকেন্ড, টেমপ্লেট কিন্তু অনেক রকম হতে পারে, এক পেজের হতে পারে, মাল্টিপল পেজের হতে পারে। যদি এক পেজের হয় সেটাকে আমরা বলি স্ট্যাটিক ওয়েব টেমপ্লেট, আর যদি মাল্টিপল পেজের হয়, মানে একটা না 4-5টা করে পেজ থাকে, তাহলে তখন তাকে বলা হয় ডাইনামিক টেমপ্লেট। একটু ডিটেলস সবাই পড়বো, হ্যাঁ, বাসায় একটু এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখবো যে ডেফিনেশন কি, কিভাবে কাজ করে। আমরা কিছু ওয়েব টেমপ্লেট দেখে আসি, চলেন। আমরা একদম খুব ভালো একটা সাইট গ্রাফিক রিভার, এই সাইটটাতে চলে যাব। এটা কি ছোট হইল না কি কিছু তো বুঝতেছি না। আমরা কি দেখতে চাই? টেমপ্লেট দেখতে চাই। যেহেতু টেমপ্লেট আপনাকে অবশ্যই ফটোশপ দিয়ে বানাতে হবে, সেজন্য আমরা গ্রাফিক্সে চলে আসব। গ্রাফিক্সে আসার পর দেখেন কোথায় আছে, খুঁজেন, এখানে চলে যাই, নাই, তাহলে ওয়েব থিমস অ্যান্ড গ্রাফিক্সে চলে আসেন, নাই, প্রিন্ট মিডিয়া নাই, ভেক্টর, প্রেজেন্টেশন, আইকনস, ফন্টস, লোগোস। আচ্ছা, গ্রাফিক্সে গেলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না, যে অল আইটেমস গ্রাফিক্স, এখানে কি টেমপ্লেট আছে? নাই। প্রিন্ট মিডিয়াতে তো থাকবেই না। এই যে ওয়েব এলিমেন্টস, এখানে আসি, এখানে কি আছে? এখানেও পাচ্ছি না। ইউজার ইন্টারফেস, আচ্ছা, তাহলে যে ওয়েব থিমস অ্যান্ড টেমপ্লেটস দেখতে পাচ্ছি, এখানে চলে আসেন। আসার পরে এই যে ইউআই টেমপ্লেটস যেটা আছে এখানে আসেন, এখান থেকে আমরা ফটোশপ দিয়ে ডিজাইন করব। ইউআই টেমপ্লেটে আসবো, ফটোশপ থেকে ডিজাইন করব, কারণ বাকিগুলো আমরা পারি না। সো আমরা ফটোশপটা সিলেক্ট করি, একটু অপেক্ষা করি। এই যে এখানে অনেক ধরনের টেমপ্লেট শো করবে। একটা টেমপ্লেটে ঢুকে যাই, চলে। সাপোজ এটাতে যাই, এটাও দেখি।
শুধু একটা ছবি দিয়ে রাখছি। আচ্ছা এটা বাদ দেন। আমরা অনেকগুলো সাইট কি করেছি, অন করে রাখছি। ফার্স্ট যে পেজটা আসছে এটা কিসের আছে, এটা হচ্ছে আমাদের এলটিপির যে আইসিটি ডিভিশন, তাদের আমরা ওয়েবসাইটে ঢুকে গেলাম। এই ওয়েবসাইটটাতে আসার পর দেখেন আপনি যখন স্ক্রল করছেন, স্ক্রল করে এই পার্ট পর্যন্ত আসলাম, যে এতটুকু পার্ট আপনি কি করতে পারছেন, স্ক্রল করতে পারছেন। এই ওয়েবসাইটটাকে আপনি কি বলবেন, সিঙ্গেল পেজ ওয়েবসাইট নাকি মাল্টিপল পেজ ওয়েবসাইট, বা স্ট্যাটিক বলবো নাকি ডাইনামিক বলবো? এটা একটা ডাইনামিক বা মাল্টিপল পেজের ওয়েবসাইট, সেটা কিভাবে বুঝতে পারলাম? দেখেন, সব সময় মনে রাখবেন আমরা ফটোশপে কি দেখেছিলাম, মেনু বার, যে একদম উপরের যে পার্টটা আছে সেটাকে আমরা মেনু বার বলছি। তারপরে কন্ট্রোল প্যানেল, বাম পাশে টুলস বার, ডান পাশে সাব কন্ট্রোল প্যানেল, এরকম দেখেছি। যে কোনো ওয়েবসাইটের এই যে ফার্স্ট যে পার্টটুকু দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট পার্টটুকুকে বলা হয় কি, হেডার। মানে একদম উপরে যে আছে ফার্স্ট পার্টটুকু, এটাকে বলা হচ্ছে হেডার। হেডারের মধ্যে কি কি থাকবে, লোগো বা কোনো টাইটেল থাকলে সেটা থাকবে। আর মেইনলি থাকবে হচ্ছে এই যে দেখেন, এই প্রত্যেকটা মেনু বারের অপশনগুলো থাকবে। এখন কে ক্লাসে আসতেছে, তারপর তো ক্লাসে আসতে পারবে না। প্রত্যেকটা মেনু বারের কি থাকবে, অপশন থাকবে। এরপরে হচ্ছে যে তার কোনো স্লাইডার ইমেজ থাকতে পারে, যে একটার পর একটা ছবি আসতে থাকবে স্লাইডের মতো করে, অথবা একটা স্টিল বাই ছবিও থাকতে পারে। এরপরের যে পার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বডি। পরের যে পার্টগুলো থাকবে বডি, বডির পরে থাকবে ফুটার। ফুটারে কি কি থাকবে, ফুটারে থাকবে হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইনফরমেশন, যে কন্ট্যাক্ট ইনফরমেশন যা যা আছে, লোকেশন, এই জিনিসগুলো উল্লেখ থাকবে। আর লেখা থাকে হচ্ছে কপিরাইট, যা এটা কোথা থেকে নিয়েছে বা নিজস্ব কিনা সেই জিনিসটা, যে কপিরাইট রিজার্ভস, এটা 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 এইরকম লেখা থাকে। বাট এখানে এসে আমি কোনো ফুটার পাচ্ছি না। যখন মাল্টিপল পেজ হয়ে যাবে তখন ফুটার থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিয়ার? মাল্টিপল পেজে কি হবে, আপনার এই যে এখানে দেখতে পাচ্ছি যে মেনু বারগুলো ছিল, এখন আমরা হোমে আছি। হোমে ক্লিক করলে এই পেজটাই চলে আসছে। এখন আমরা হোমে আছি। যখন আপনি কোর্স রেজিস্ট্রেশন বা অ্যাসেসমেন্টে ক্লিক করবেন, দেখেন অন্য আরেকটা পেজে চলে আসলাম আমরা, রেজিস্ট্রেশনের পেজে আসছি। তারপর কোর্স মডিউলে যদি ক্লিক করেন, আপনাদেরকে যে মডিউল দেওয়া হয়েছিল সেই মডিউল, যে 3টা সাবজেক্টে
আমাদেরকে কোর্স করানো হয়, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে দেওয়া আছে। ক্লাস শিডিউল, যে কোনটা কেমন ক্লাস হবে সেটা শিডিউল দেওয়া আছে। সাকসেস স্টোরি, অ্যাটেন্ডেন্স, এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেন করা হয় সেটার জন্য আলাদা পার্ট, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ চলে আসতেছে। কি আসতেছে? আলাদা আলাদা পেজ চলে আসতেছে। এইটাকেই বলা হচ্ছে ডাইনামিক অথবা মাল্টিপল পেজের ওয়েবসাইট। এরপরে আরেকটা জিনিস দেখেন, এখন আমার মাউসটা এখানে আছে, কোনো রকম চেঞ্জেস দেখতে পাচ্ছি না। যখনই আপনি হোমের উপরে যাবেন, সাথে সাথে হোমের যে ব্যাকগ্রাউন্ডে কালারটা ছিল, কালারটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। যখনই আপনি কোর্সের উপরে গেলেন, সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেল। কোর্স মডিউল, যখন যেটার উপরে যাচ্ছেন কালার চেঞ্জ। আবার এই যে ফিল্টার ডাটার উপরে আসেন, রিফ্রেশ, প্রিন্ট, দেখেন কালার চেঞ্জ। এখানে কোনো কাজ হচ্ছে না, বাট ডিটেলস আসার সাথে সাথেই কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। দেখেন একটু এটার উপরে আসে, একটু ডার্ক হয়ে গিয়েছে। এগুলোকে বলা হয় ওয়েব টেমপ্লেটের ভাষায় আমরা বলি হোবার। আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনের মধ্যে এই হোভারগুলো ইউজ করে দিতে হবে। ওয়েব টেমপ্লেট ডিজাইনটা করতে গেলে তো সবার মাথার উপর দিয়ে চলে যাবে। এই মাল্টিপল ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে? যদি আপনি কখনো মাল্টিপল পেজের ডিজাইন আসে আপনার কাছে, তখন আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে যে এটা হোম পেজ, হোম পেজের একদম টোটাল ডিজাইন আপনাকে শেষ করতে হবে। টোটাল ডিজাইন কমপ্লিট করার পর এরপরে কি আসে? কোর্স অ্যান্ড রেজিস্ট্রেশন। আবার এই পেজটার জন্য আপনাকে আলাদা করে ডিজাইন করতে হবে। সাকসেস স্টোরিতে ক্লিক করেন, যে এটার জন্য আপনাকে আলাদা করে আবার কি করতে হবে? ডিজাইন করতে হবে। প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। আরেকটা আছে, এই যে এখানে এইটাকে আমরা কি বলছি? মেনু বার। মেনু বারের মধ্যে কি থাকবে? লোগো তো অবশ্যই থাকবে। এরপরে হচ্ছে আপনার মেনু যে আছে, যে কি কি মেনু আছে এই ওয়েবসাইটটাতে সবগুলো শো করবে। এইখানে আবার এক্সট্রা একটা জিনিস দেখেন, এই ওয়েবসাইটটাতে আমরা যখন আসছিলাম কোনো সাব মেনু আসে নাই, বাট আপনি যখন এই ওয়েবসাইটে আসছেন, সার্ভিসে যাওয়ার সাথে সাথে এই যে আলাদা করে সাব মেনু চলে আসছে। এবং দেখেন প্রত্যেকটা লেখার উপরে গেলে কালারগুলো হাইলাইট হয়ে যাচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। এইগুলোকেই বলা হয় হোভার। মানে আপনি একবার ডিজাইন করবেন, এর উপরে আবার কি করবেন? আরেকটা করে কালার যাতে চেঞ্জ হয় সেটা দেখানোর জন্য হোভার ইউজ করবেন। আবার ভিএস এ আসলে আরেকটা সাব মেনু চলে আসছে। প্রোডাক্টসে যান, ফর স্টার্টআপ, প্রত্যেকটার সাব মেনু থাকলে শো করছে। এই পেজটাতে ফার্স্টে কি আছে, যে একটা টাইটেল দিয়ে ভিডিও অ্যাড করা আছে। এরপরে একটু ডিটেলস, মানে বডিতে এসে ডিটেলস, এরপরে অনেকগুলো ছবি, ছবির পরে এসে এই যেখানে দেখেন আপনার এটাকে বলা হচ্ছে ফুটার। সো একটা ওয়েবসাইটে কি কি থাকবে? 3টা পার্ট থাকবে। ওয়েবসাইটের কে ভাগ করলে কয়টা আসে? 3টা পার্ট। 1 নম্বরে হেডার মানে মাথা, মধ্যে থাকবে বডি, আর সবার লাস্টে কি থাকবে? ফুটার থাকবে। কিছু কিছু ওয়েবসাইট ডিজাইন করার সময় দেখবেন যে ফুটার থাকবে না, ফুটারের প্রয়োজন নেই, শুধু আপনার হেডার আর বডি থাকছে। আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে বডিটা এত কম, শুধু হেডার আর ফুটার দিয়ে দিছে, বডিটা একদমই ছোট, অনেকগুলা মাল্টিপল পেজ দিয়ে তারপরে সে ডিজাইনটা করেছে। আমরা যদি অন্য আরেকটা অপশনে চলে যাই, যেমন ক্যারিয়ারে ক্লিক করি, দেখি ক্যারিয়ারের সময় কি আসে। দেখেন ক্যারিয়ারে ক্লিক করার সাথে সাথে একটা পেজের মতো আসছিল, যে ওদের লোগোটা দেখাচ্ছিল। এরপরে প্রত্যেকটা আলাদা আলাদা ছবি দেখা যাচ্ছে, চিফ টেকনোলজি অফিসার, এইটা সেটা, এবং লাস্টে এসে ফুটার। হেডার তো আছেই, এই যেখানে হেডার তো শো করছেই, এরপরে বডি শেষ হয়ে তারপরে হচ্ছে ফুটার শো করছে। এইখানে দেখেন
আমার মাউসটা এই পার্টে আছে, যখনই আমি এই ছবিটার উপরে ক্লিক করছি ছবিটা একটু বড় হয়ে যাচ্ছে, লেখাটার উপরে গেলে কোনো কাজ করছে না, ছবিটা বড় হয়ে যাচ্ছে। আবার এখানে যান, ছবিটা একটু হাইলাইট হচ্ছে, হাইলাইট হচ্ছে। এবং আপনি যখন এই পেজটাকে একটু নিচের দিকে নামালেন তখন এই যে এই পেজটা আবার হেডারটা কি করছে, শো করছে। এই প্রত্যেকটা জিনিস আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং মাল্টিপল পেজের জন্য প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে আপনাকে ডিজাইন করতে হবে। আমরা কিন্তু এগুলো ডেভেলপ করব না, জাস্ট এটার একটা ছবি থাকবে, আপনি ডিজাইনটা করবেন, ইমেজটাই থাকবে, পিএসডি ফাইল থাকতে হবে। আমরা অ্যাপলের ওয়েবসাইটেতে চলে আসলাম। অ্যাপলের ওয়েবসাইটটা যদি আমরা স্ক্রল করি, দেখেন ওরা কি কি রেখেছে। অ্যাপলের ওয়েবসাইটটা আপডেট করেছে, 6 মাস আগে এটা ছিল না। 6 মাস আগে কি ছিল, ওদের মেনু, অ্যাপলের যেই এটা হচ্ছে মেনু, মানে ফার্স্ট পেজ, ফার্স্ট পেজটাতে আসার পর এটা হচ্ছে আমার মেনু বার, এরপরে বডি, বডিতে হচ্ছে শুধু একটা ছবি ছিল, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার একটা ছবি ছিল। এটা আমি কবেকার কথা বলছি, জুলাই আগস্টের ফার্স্টের দিকে, ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকের কথা বলছি। ওই সময়টা অ্যাপলের কি ছিল, যে মেনু বার, তারপরে এখানে নেলসন ম্যান্ডেলার একটা ছবি, আর নিচে হচ্ছে ফুটার ছিল। এই যে এই এতটুকু, এতটুকু ছিল। বাট এখন দেখেন ওরা আবার একটু আপডেট করেছে, বডিতে অনেক কিছু নিয়ে আসছে, যে কিছু ছবি অ্যাড করেছে অনেকগুলা। তারপরে যে লার্ন মোর, দেখেন বাইরে যখন আছেন কোনো কিছুই শো করছে না, লার্ন মোরে যাওয়ার সাথে সাথে নিচে একটা আন্ডারলাইন আসছে, বাইতে যান নিচে একটা আন্ডারলাইন, সেম এস, মানে এগুলোতে এক একটা হোভার আছে। যে এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে, এখানে ক্লিক করার সাথে সাথে অন্য আরেকটা পেজে আমরা চলে যাব। এটা কমপ্লিট। ফুটার এটা দেখেন, তারপরে এই যে প্রত্যেকটা যে পার্ট আছে, এই যে এইগুলোর উপরে গেলে টেক্সটগুলো একটু হাইলাইটেড হয়ে যাচ্ছে, আর যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ওই পেজে আপনাকে নিয়ে যাবে। এই পেজে নিয়ে আসার পর এটা তো মেনু বার স্ট্যান্ড বাই থাকবে, সাথে আবার আরেকটা মেনু বার চলে আসবে, সেটা হচ্ছে আপনি নেক্সট যে পেজে আসছেন সেই পেজের মেনু বার। স্ক্রল করেন, বডি কমপ্লিট, বডি থেকে যাওয়ার পরে তারপরে হচ্ছে একদম শেষে গিয়ে দেখবেন ফুটারটা অ্যাটাচ করা আছে, এই যে ফুটারটা অ্যাটাচ করা আছে। আমরা আরেকটা পেজে ঢুকলাম, এটা হচ্ছে একটা ই কমার্স ক্লোথ শপ। তো এখানে যখন আসছি, এই যে ফার্স্টে এতটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওদের মেনু বার, এটা মাল্টিপল পেজের, এই যে বারবার গেলে হোবার শো করছে এবং প্রত্যেকটা জিনিসের আবার সাব মেনু আছে, এটার আবার সাব মেনু, মাস্ক, পিপি, গাউন, কাস্টমাইজ, তারপরে হচ্ছে ওদের একটা স্লাইডার ইমেজ অ্যাড করা আছে, এরপরে হচ্ছে বিভিন্ন ছবি শো করছে। যখন যে ছবির উপরে যাচ্ছেন সেই ছবিটাকে দেখেন কিভাবে করছে, আলাদা করে দিচ্ছে, যে আলাদা করে দিচ্ছে প্রত্যেকটা ছবিকে। আর একদম নিচে চলে যায়, এই যে এতটুকু হচ্ছে ওদের ফুটার। সো আপনি অন্য কোনো পেজে যাবেন তখন সেই পেজে হেডার অবশ্যই থাকবে, এরপরে হচ্ছে বডি, বডি কভার শেষ, আর সবার শেষে গেলে পাবেন ফুটার। হেডার, ফুটার, বডি, এই তিনটাতে কারো কোনো কোশ্চেন? তিনটাতে কারো কোনো কোশ্চেন আছে? হেডার কাকে বলে বা কোনটা বলছে, ফুটার কাকে বলছে, বডি? ম্যাডাম, জি বলেন শামিমা। আমি তো এতদিন মানে ক্লাস করিনি, এই তিনটা কি আমি গত ক্লাসে পাবো? না, মানে ভিডিও? এটা আজকেই শুরু।
মানে আজকে শুরু? আপনি ও এখন আচ্ছা যে ক্লাসটা করছেন এটা আজকে 3টাই পার্ট শুরু। আচ্ছা ঠিক আছে। হেডার বলতে আবারও বলছি, হেডার মানে হচ্ছে যেখানে মূল জিনিসগুলো থাকবে, মূল কথাগুলো থাকবে, এবং দেখে আপনি বুঝতে পারবেন যে এই পার্টগুলোর ভিতরে কি কি থাকতে পারে। এই যে দেখেন, আপনি যখনই স্ক্রল করছেন হেডার আপনার সাথে সাথেই আছে। যে হোম, এটাতে ক্লিক করলে ওদের হোম পেজে চলে যাবেন। নিউ ইন মানে এখানে ক্লিক করলে ওদের নতুন কোনো প্রোডাক্ট থাকলে সেটা আপনাকে শো করবে। মেন, এখানে আসার পর এটার মানে হচ্ছে যে এখানে ক্লিক করলে ছেলেদের যত আইটেম আছে ইউজ করার, সেই আইটেমগুলো আমরা এখানে দেখতে পাবো। আবার দেখেন এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস। উমেন, জুনিয়র কিডস সবারটা আলাদা করে দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে হেডার। আর ফুটার বলা হচ্ছে একদম সবার লাস্টে, যেখানে আপনার অ্যাবাউট, ইনফো, আর তারপর হচ্ছে কন্টাক্ট, আর ওদের কোনো মানে এই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন ওদের সাথে কিভাবে কন্টাক্ট করবেন, ওরা কাদের সাথে কাজ করছে, কি কি কাজ করছে, একটা ছোট্ট সামারি থাকবে। এই যে দেখেন সামারিতে যে অ্যাবাউট আস, ডেলিভারি ইনফরমেশন, প্রত্যেকটার জন্য আবার আলাদা। আপনি অ্যাবাউট আসে ক্লিক করেন তখন সাথে সাথে ওদের সম্পর্কে একটা পেজ চলে আসবে। আবার সাপোজ আপনি এটা না করে অন্য আরেকটাতে ক্লিক করলেন, যে এক্সচেঞ্জ পলিসিটা ওদের কি, ক্লিক করার সাথে সাথে ওদের এক্সচেঞ্জ পলিসি কি কি সেই পেজটা চলে আসবে। সো উপরের একদম ছোট ছোট যে হিন্টসগুলো থাকবে সেগুলোকে আমরা বলছি লোগো সহকারে, এই পুরাটুকুকে বলছি হেডার মানে মাথা, ভিতরের পার্টটুকুকে বলছি বডি, আর নিচে যেখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সেটাকে বলছি ফুটার। ক্লিয়ার? ওয়েবসাইট কত ধরনের হয়? ওয়েবসাইট কয় প্রকারের হয়, কত ধরনের হয়? 2 প্রকার আপা। 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সিঙ্গেল স্ট্যাটিক পেজ, আর ডাইনামিক। হ্যাঁ স্ট্যাটিক আর ডাইনামিক। একটা হচ্ছে সিঙ্গেল পেজ, যদি সিঙ্গেল পেজের হয় মানে এক পেজের, চলেন আমরা সিঙ্গেল পেজ ওয়েবসাইটও দেখে আসি। যেমন আমি যদি এটাই দেখাই, এটা একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট, মানে এক পেজের মধ্যেই আছে। এখানেও কিন্তু হেডার আছে। কোনটা? এই যে এই যে নামটা, আর এই যে অ্যাবাউট আস, সার্ভিস, টিম, ক্লায়েন্টস, ব্রাঞ্চ, যে পার্টগুলো আছে এইগুলা, এবং ওদের এই যে ফার্স্ট যে ছবিটা এতটুকু সহকারে এই পুরাটুকুকে আমরা কি বলছি, হেডার বলছি। টোটাল এতটুকুকে হেডার বলছি। এরপরে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে বডি। বডির পরে সবার লাস্টে এসে দেখেন কি, একটা ম্যাপ, ম্যাপ সহকারে লোকেশন, ইমেল, কন্ট্যাক্ট, আর এই যে যে অপশনগুলো দেওয়া আছে এটা হচ্ছে ফুটার। এটা একটা ওয়ান পেজ ওয়েবসাইট। সেটা কিভাবে বুঝলাম? এইভাবে বুঝলাম যে আপনি যখন অ্যাবাউট আসে যাচ্ছেন, ক্লিক করেন, এই যে অ্যাবাউট আসের অপশনটা চলে আসবে। সার্ভিসে ক্লিক করেন, এই পেজটাই চলে আসছে। ক্লায়েন্টে ক্লিক করেন, ওদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের পেজটা চলে আসছে। ব্রাঞ্চে ক্লিক করেন, ওদের কয়টা ব্রাঞ্চ আছে সেটা শো করছে। কন্ট্যাক্ট আস, ওদের ফুটারটা চলে আসছে। এবং এটা কিন্তু এই একটা পেজের মধ্যেই। বাট আমরা যখন এই জিনিসটা দেখছিলাম, যেমন এই যে অ্যাপলে যেটা দেখছিলাম, যে আপনি যখন যেটাতে ক্লিক করবেন সাথে সাথে এই যে দেখেন এখানে লোডিং হচ্ছে এবং নতুন একটা পেজ চলে আসছে। এখানে আগের পেজের কোনো কিছু আপনি পাবেন না, টোটালি নতুন একটা পেজ। সাপোজ লার্নিং এন্ড আর্নিং এ চলে আসি, এই যে এটা হচ্ছিল একটা মাল্টিপল বা ডাইনামিক ওয়েব টেমপ্লেট। সেটা আমরা কিভাবে বুঝেছি, হোমে ক্লিক করার সাথে সাথে এটার চেহারা টোটালি চেঞ্জ। কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে চেহারা টোটালি চেঞ্জ। এই যে আপনি মাউজের স্ক্রল আমি উপর দিকে নিচের দিকে ঘোরাচ্ছি, তারপরে হচ্ছে ক্লাস শিডিউলে ক্লিক করেন, একদম টোটালি চেঞ্জ। অ্যাটেন্ডেন্সে ক্লিক করেন, এটা তো আসছে না। এফএকিউতে ক্লিক করলে কোশ্চেন অ্যান্সার চলে আসবে। লগ ইন ক্লিক করলে লগ ইন আসবে। সিঙ্গেল পেজ এবং মাল্টিপল পেজ। ক্লিয়ার?
খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে পেজ রেসপন্সিভ বলতে কি বোঝেন। পেজ রেসপন্সিভ বলতে কি বোঝেন? পেজ রেসপন্সিভ মানে হচ্ছে যে আপনার কাছে এমন একটা ডিজাইন আছে, ওই ডিজাইনটা আপনি যে কোনো প্ল্যাটফর্মেই দেখেন না কেন, সাথে সাথে কি করবে, ওই প্ল্যাটফর্মের সাইজ অনুযায়ী সে হচ্ছে এই ডিজাইনটা ভাগ হয়ে যাবে। ধরেন আমি এটা এই ছবিটাকে ওপেন করি, এখানে একটা আচ্ছা আমাদের লার্নিং এন্ড আর্নিং এ চলে আসি। আর হচ্ছে এখানে অ্যাপলটাকে অন করি। আমি যখন আমাদের এই পেজটা পিসিতে দেখছি, কম্পিউটারে দেখছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই ডিজাইনটা এতটুকু, ঠিক এতটুকু আর এতটুকুর মধ্যে, তাহলে যে ডান পাশের এতটুকু খালি জায়গা, বাম পাশের এত খালি জায়গা, এই খালি জায়গা এগুলো কেন খালি রাখলো? এই পাশেও তো ডিজাইন করতে পারতো না, টেক্সট থাকতে পারতো, ছবি টবি বসাতে পারতো। বাম পাশে মোটামুটি অনেকটা খালি জায়গা রেখে গেছে, ডান পাশেও সেম অবস্থা। কারণ কি? কারণ হচ্ছে এটা পেজ রেসপন্সিভ করা। এখন আমরা ডেস্কটপে দেখছি, ডেস্কটপের স্ক্রিনের সাইজটা অনেক বড়, বাট আমি এই ওয়েবসাইটটা আমার মোবাইলে যখন দেখব, যদি রেসপন্সিভ করা না থাকে তখন কি হবে? ভেঙে যাবে। কি ভাঙবে? সাপোজ হোম আর কোর্স রেজিস্ট্রেশনের অপশনটুকু ফার্স্টে আসতেছে, তার উপরে লোগো, এই লোগো আবার নিচে চলে গেছে, এই ছবি আবার তার নিচে চলে গেছে, এরপরে আবার হয়তো বা ক্লাস শিডিউল, সাকসেস স্টোরি এইটা আসতেছে, এখান থেকে লেখাগুলো অর্ধেক অর্ধেক হয়ে ভেঙে ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে, মানে এইরকমটা। আমি এটাকে যদি একদম ছোট করি, একদম ছোট করে দিলাম, এই যে এইরকমটা হবে। বুঝতে পেরেছেন? যখন আপনি এটা ছোট করেছেন, এটা যখন বড় ছিল তখন এই মেনু বারটা একটার পর একটা আছে, বাট যখন আপনি এটাকে ছোট করে, হ্যাঁ মানজারুল বলেন। ম্যাম, ইজ রেসপন্সিবল বলতে আমরা বুঝতেছি মানে যে কোনো ডিভাইসে একই রকম থাকবে, মানে মেনুগুলো একইভাবে থাকবে না, এটাই। শুধু মেনু না, সবকিছু আপনাকে খুব সুন্দর করে পুরাটাই, হ্যাঁ, পুরা ওয়েবসাইটটাই একই রকম দেখাবে, একই রকম মানে দেখাবে, যেমন ফোনে, ল্যাপটপে, সব জায়গায়, হ্যাঁ সবগুলা ডিভাইসে। যেমন এখানে কি ছিল, মেনু বারটা একটার পর একটা ছিল, তাই না? বাট আমি যখন এটাকে একদম ছোট করে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস কি হয়েছে, একটার পর একটা শো করছে, বাট একটু পরের স্টেপে চলে আসছে। বাট ওরা কিন্তু একজনের পর একজনই আছে। হোমের পরে কোর্স রেজিস্ট্রেশন, কোর্স মডিউল, ক্লাস শিডিউল, সাকসেস স্টোরি, অ্যাটেন্ডেন্স। এরকম হয় নাই যে হোমের পরে ছবিটা চলে আসছে, তারপরে নিচে কোর্স রেজিস্ট্রেশন চলে গেছে, এরপর এখান থেকে হয়তোবা এই ফার্স্টের স্টেপের লেখাগুলো আছে, তারপর আবার ক্লাস শিডিউল, সাকসেস স্টোরি এটার নিচে চলে গেল। এটা কোনো কিছু ভেঙে যায় নাই। আবার কিছু কিছু ওয়েবসাইট দেখবেন যখন কাজ করবে, মানে রেসপন্সিভ করা না থাকবে, অনেক সময় হয় যে যেটা থাকার কথা উপরে টেক্সট, সেটা চলে যাচ্ছে নিচে, এই ছবিটা থাকার কথা এই পার্টে চলে আসছে এই পার্টে, 19-20 হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায় যদি রেসপন্সিভ করা না থাকে। আমরা এখানে অ্যাপলেরটাই দেখি, এরকমটা দেখতে পাচ্ছি, বাট আমি যখন এটাকে একদম ছোট করে দেব, এই যে দেখেন, তখন একটার পর একটা ছবি আসছে, একটার পর একটা ছবি আসছে, এবং নিচে গিয়ে টেক্সটের এখানে কিন্তু ভাঁজ পড়ে নাই, কাটা পড়ে নাই, টেক্সটগুলা হচ্ছে জাস্টিফাই হয়ে এসেছে। সার্ভিসটা তখন কিভাবে শো করছিল? সার্ভিসটা এই যে একটার পর একটা ভাগ ভাগ করা ছিল,
খুব সুন্দর করে গোছানো ছিল, বাট যখনই আমি এটাকে ছোট করে দিয়েছি তখন দেখেন এই যে আলাদা আলাদা হয়ে গেল প্রত্যেকটা জিনিস, যে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে আসছে। মেনু বারে চলে যান, দেখেন এখানে মেনু বারটা নাই। মেনু বারটা কোথায় আছে? এখানে মেনু বারে তো শো করছিল একটা আপেলের চিহ্ন, ম্যাক, আইপ্যাড, আইফোন, ওয়াচ, টিভি, বাট এখন তো শো করছে না। এখন কোথায় আছে? এখন হচ্ছে এই যে টু ক্লিপার দেখা যাচ্ছে এইখানে হাইড হয়ে আছে। ক্লিয়ার? তো এটাকে বলা হচ্ছে পেজ রেসপন্সিভ। আপনি যখন ডিজাইন করছেন আপনাকে অবশ্যই এই পেজ রেসপন্সিভটা খেয়াল রেখে ডিজাইন করতে হবে। আর এই পেজ রেসপন্সিভ করার জন্য আপনাকে গ্রিড লাইন ব্যবহার করতে হবে। গ্রিড লাইনের এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ গ্রিড লাইন, BWTST। এই যে বুটস্ট্র্যাপ গ্রিড লাইন, সেই ডাউনলোডটা পরে দেই। বুটস্ট্র্যাপ গ্রিডটা কেন বলছে যে এই যে ডিজাইনটা দেখছেন ওরা ভাগ করে নিয়েছে, টোটাল কয়টা 12টা রুলারে ভাগ করে নিয়েছে, যে এই রুলারটা সব সময় সেম থাকবে আর বাকি ডানে এবং বামে খালি থাকবে। আপনি যখন অ্যাপলের ওয়েবসাইটে আসছেন দেখেন ওর এই যে লোগো থেকে শুরু করে ওর ভিতরের যে ছবিগুলো, যত টেক্সট আমরা ফটো বিজনেস কার্ড ফ্লেয়ারে সেফটি এরিয়া ব্যবহার করেছিলাম। পেজ রেসপন্সিভ মানেই হচ্ছে আপনার এই টেক্সটগুলোকে সেফটি এরিয়ার ভিতরে রাখতে হবে। ওরা একটা সেফটি এরিয়া ধরে নিয়েছে যে এই পর্যন্ত, এর বাইরে টেক্সট যাবে না। দেখেন এর বাইরে কোনো টেক্সট নাই, একদম এই সেফটি এরিয়া ঘেঁষেই আছে। বামে এবং ডানে সেম, দেখেন ডানেও আসেনি বামেও আসেনি। আমাদের এলইডিপির প্রজেক্টটাতে আসেন, দেখেন এই যে সেফটি এরিয়া হচ্ছে এতটুকু বা গ্রিড লাইন, বুটস্ট্র্যাপ গ্রিড লাইন, এর বাহিরে কোনো টেক্সট আর কি ছবি কোনো কিছুই যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডের ডিজাইন আপনি করতে পারেন, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ডের ডিজাইন এটা কোনো ঝামেলা করবে না। যেমন যেখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের ডিজাইন আছে, যে ব্ল্যাক কালার ব্লকটা একদম এই পর্যন্ত চলে আসছে, বাট টেক্সট দেখেন টেক্সট এতটুকুর ভিতরেই আছে, টেক্সট বাহিরে আসে নাই। ছবিটা চলে আসছে, ছবিটাই যে ডান পাশে চলে গেছে, বাট টেক্সট কিন্তু আসে নাই। আবার ওদের এই যে লোগো দেখেন, লোগো কিন্তু বামে আসে নাই। এটাকে বলা হচ্ছে পেজ রেসপন্সিভ। আর পেজ রেসপন্সিভের জন্য আমরা বুটস্ট্র্যাপ গ্রিড ব্যবহার করি। বুটস্ট্র্যাপ গ্রিডের সাইজ কত? 1900 কত যেন 1170 আর কত বুটস্ট্র্যাপ গ্রিডের জন্য স্ট্যান্ডার্ড সাইজ আমরা ব্যবহার করি, এই যে যদি ফোনের হয় তাহলে 768 পিক্সেল ওয়াইড। আর এখানে মনে রাখবেন হাইট নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের। হাইট নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করব না, কারণ আপনি চাইলেই ক্যানভাস সাইজে গিয়ে যে কোনো পেজের হাইট বাড়াতে পারবেন। এখানে শুধুমাত্র আমরা চিন্তা করি ওয়াইড নিয়ে। যে ট্যাবলেটে সে বলেছে যে স্ক্রিনটা কি হবে, ইকুয়াল হবে অথবা 768 থেকে বড় হবে। আর যদি মিডিয়াম সাইজের ল্যাপটপ হয় তাহলে স্ক্রিনটা কি হবে, এই 786 এর সমানও হতে পারে অথবা 992 এর বড়ও হতে পারে। তো গ্রিড সিস্টেমের জন্য আমরা ইউজ করব টোটাল 1170। কত হবে 1170 ওয়াইড ধরে 1920, 1170 থেকে 1920। 1170 হচ্ছে স্ট্যান্ডার্ড, এর চেয়ে ছোট হলে আপনার পেজ রেসপন্সিভ হবে না। আর 1170 হচ্ছে বেশি আপনি নিতে পারেন 1920 পর্যন্ত, কারণ অনেক ডিভাইসেরই 1920 পর্যন্ত স্ক্রিন রেজুলেশন থাকে। বুটস্ট্র্যাপ গ্রিড ফ্রি ডাউনলোড, এখানে লিখে সার্চ দেন।
আপনার যদি কোনো বুটস্ট্র্যাপ লাগে আপনি এখান থেকে এসে কি করতে পারবেন, ফ্রিতে এই বুটস্ট্র্যাপগুলো ফ্রিতে আমরা ডাউনলোড করে নিতে পারবো। সাপোজ আমি এটাকে ওপেন করলাম, ওরা আমাদেরকে কয়টা দিচ্ছে, বুটস্ট্র্যাপ ডাউনলোড বুটস্ট্র্যাপ 3 টেমপ্লেট হেয়ার, 3টা দিচ্ছে টোটাল। এখানে ক্লিক করার সাথে সাথে ফ্রিতে আমাদেরকে 3টা বুটস্ট্র্যাপ তারা কি করতে দিবে, ডাউনলোড করতে দিবে। ডাউনলোড করি, আবার আরেকটা পেজ ওপেন করেছিলাম, এখানেও কিছু আছে। কি কি আছে, এক্সেল, লার্জ, মিডিয়াম আর হচ্ছে স্মল, 4টা ভিউ পোর্টের সাইজ দেওয়া আছে, শেপ, অবজেক্ট, কলামস এন্ড গাটার্স, সবগুলো গাটার সহকারে, গাটার অ্যাড করা আছে, কলাম অ্যাড করা আছে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে স্ক্রিন সাইজ দেওয়া, উপর ডিপেন্ড করে কমন স্ক্রিন সাইজ দেওয়া আছে, মোটামুটি ভালোই। সো আমরা ডাউনলোড করি, চলুন চলে যাই ফোল্ডারে। এই যে এই দুইটা আসছে, আমরা একটু রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, এখানে এক্সট্রাক্ট করি। এই যে দেখেন এটার মধ্যে 3টা ছিল, ওই যে আমরা একটা ডাউনলোড করলাম না, যে 3টা শো করছে, এই যে বুটস্ট্র্যাপ 3 রেসপন্সিভ গ্রিড ফটোশপ 3টা, তাই হচ্ছে এই যে এইটার ভিতরে 3টা আছে, 3টা সাইজের দেওয়া আছে। আর এই যে 5টা দেওয়া ছিল, 5টা হচ্ছে কিসের, ওই যে পরের যে এই এটা যে ওপেন করেছিলাম এখানে বলেই দেওয়া ছিল যে 5টা সাইজের, এক্সেল, লার্জ, মিডিয়াম, স্মল, ভিউ পোর্টের। টোটাল ওরা কয়টা বুটস্ট্র্যাপ দিয়েছে, বেসড অন বুটস্ট্র্যাপ 4, টোটাল 5টা বুটস্ট্র্যাপ ওদের কাছে আছে। এই 5টা জিনিসই আমরা ব্যবহার করব। আর আচ্ছা, এই ডিজাইন করতে গেলে আমাদের ছোটখাটো অনেক কিছু ব্যবহার করতে হয়। ডিজাইনটা করতে গেলে কিছু কিছু জিনিস ব্যবহার করতে হবে। সাপোজ আপনার কোনো একটা ওয়েবসাইট ভালো লাগলো, বা আপনি প্র্যাকটিস করবেন, এখন প্র্যাকটিস করতে চাচ্ছেন, আমরা প্রথমত ওয়ান পেজের ওয়েব টেমপ্লেট দেখব। ওয়ান পেজ ওয়েব টেমপ্লেট, কারণ এখন মাল্টিপল পেজ ডিজাইন করা আমাদের জন্য টাফ হয়ে যাবে। ওয়ান পেজের একটা টেমপ্লেট দেখি, নতুন পেজটা ওপেন করি, ফার্স্টেরটা। এখানে অনেকগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, যেমন এই ফার্স্টেরটায় যদি আমি ক্লিক করি, এখান থেকে শুরু, ওর ওয়েবসাইটটা কি এখান থেকে শুরু, এখানে আসেন যে বডি, তারপরে হচ্ছে ডিটেলস, রোম, রিজিডিটি, লোগো, এখানে একটা ওয়েবসাইট পেয়েছি আমরা। এটা কি হেডার দেওয়া আছে, হেডারের মধ্যে হোম, ফিচার, টেস্টিমোনিয়ালস, অনেকগুলো অপশন, তারপরে হচ্ছে একটা স্লাইডার ইমেজ, বডি দেওয়া আছে, এরপরে হচ্ছে কি কিছু অপশন, আর লাস্টে এসে এই যে এখানে ফুটার। এটা একটা ওয়ান পেজের ওয়েবসাইট। এখন আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন, যে আমি বাসায় প্র্যাকটিস করব, কারণ আমি তো জানি না ক্লায়েন্ট আমাকে কি কাজ দিবে। একজন ক্লায়েন্ট আসবে, সে বলবে, অথবা ধরেন একজন ওয়েব ডেভেলপার আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে ভাই আমি তো একটা কাজ পাইছি, একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তো আমাকে একটা টেমপ্লেট ডিজাইন করে দাও, কি কি অপশন সে সব আপনাকে দিয়ে দিবে, যে কোথায় কি ইনফরমেশন বসাতে হবে বা কি ডেভেলপার আপনাকে দিয়ে দিবে, অথবা আপনাকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিবে যে তুমি এটার উপরে বেস করে
কোন একটা ডিজাইন করে দাও, বাকিটা আমি দেখছি। কারণ ভিতরে টেক্সট সব কিছু তো ডেভেলপারই লিখবে, যে তুমি জাস্ট আমাকে একটা টেমপ্লেট ডিজাইন করে দাও। আপনি কি করবেন, আপনি হচ্ছে এই ডিজাইনটা লরেম ইপসাম লিখেও কিন্তু ডিজাইন করে দিতে পারেন। বাট কোথায় কি হবে এই সম্পূর্ণ পার্টটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। এখন আমরা জাস্ট প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার জন্য এই ওয়েব টেমপ্লেটটা আমি কি করতে চাই, কপি করতে চাই। এখানে যদি যাই নতুন আরেকটা চলে আসবে, এটা আবার আরেকটা ওয়েব টেমপ্লেট চলে আসছে। চলে আসি, আমি এই ওয়েব টেমপ্লেটটা নিতে চাই। আপনি একটু কষ্ট করে যে কোনো এক্সটেনশন ইউজ করবেন, গুগলে চলে যাবেন, গুগল থেকে এক্সটেনশন ইউজ করবেন, নিম্বাস, অসাম স্ক্রিনশট, তারপরে গো ফুল পেজ। মাইক্রো ওয়ার্কার্সে আপনারা কাজ করে আসছিলেন না, স্ক্রিনশট নিয়েছিলেন কিভাবে? মাইক্রো ওয়ার্কার্সে স্ক্রিনশট কিভাবে নিয়েছিলেন? লাইট শট দিয়ে। লাইট শট দিয়ে, গুড। আপনি চাইলে লাইট শট দিয়েও কি করতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। এখানে তো ফুল পেজ চলে আসবে, আমি তো ফুল এইভাবে সিলেক্টেড এরিয়া চলে আসছে এবং সেটাকে লিংকে কনভার্ট করবে। আমি চাচ্ছি ফুল পেজটার স্ক্রিনশট নেওয়ার জন্য। অসাম স্ক্রিনশটে চলে যাই আমি, আমার এটা খুব ভালো লাগে। ক্যাপচারে চলে যাব, এখান থেকে এই যে ফুল পেজে ক্লিক করেন, একটু অপেক্ষা করেন। সে একদম এই টোটাল ফুল পেজের স্ক্রিনশট নিয়ে চলে আসছে। এরপর এখান থেকে আমি একটু ক্রপ করে নেব, এই যে ক্রপে ক্লিক করব। কি চাই, শুধু এই পার্টটুকু চাই। নিচে চলে যাই, মাউসটাকে ড্র্যাগ করে ওকে, এই যে আমার এখানে ফুটার কোন পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল। শেষ করেন, এরপরে ক্রপ করেন, পেজ চলে আসছে, ডান, নাম দেন সেভ ইমেজ। ধরেন আপনার আরেকটা পছন্দ হলো, আপনি সেটাও কি করতে পারেন, এইভাবে গো টু ফুল পেজে গিয়ে স্ক্রিনশটটা নিয়ে আসতে পারেন। ধরে নিলাম এই পেজটা ভালো লেগেছে আমার, আমি এখানে আসি, যে এখানে হেডার আছে, ডিটেলস আছে, ওকে, ভিতরের কিছু স্টোরি আছে, ফুটার আছে কিনা দেখি। হ্যাঁ, ফুটারও আছে। তো আমি অসাম স্ক্রিনশটে চলে যাব, ক্যাপচার, ফুল পেজ, সেম কাজ করব। এখান থেকে ক্রপ করে নেব, এখান থেকে শুরু ওয়েবসাইটটা, কন্ট্যাক্ট আস এই পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে, কারণ এটা হচ্ছে ফুটার। ছেড়ে দেন, ক্রপ করেন, ডান, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ। এরপরে আরেকটা জিনিস আপনার লাগবে। ধরেন আপনি কোনো ওয়েবসাইটে গিয়েছেন বা কোনো একটা পেজে ঘুরলেন, সেই পেজটাতে আপনার কোনো একটা কালার পছন্দ হয়ে গেল।
যেই পেজটাতে এখানে আসার পর এই যে এই জায়গায় যে গ্রেডিয়েন্টটা ইউজ করেছে বা যে কালারটা ইউজ করেছে, অথবা এখানে ধরেন কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ডের যে জিনিসটা কালারটা বা এই ছবির এই কালারটা পছন্দ হয়েছে, মানে আপনি আপনার পছন্দের কোনো কালারকে পিক করতে চান, সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে কিভাবে পিক করবেন, ওই কালারটা কিভাবে জানবেন যে এটা হচ্ছে এই কালার নির্দিষ্ট করা বা ওর কোড মার্ক আমি পাবো। ধরেন এই কালারটাই আপনার পছন্দ হলো, হুবহু এই কালারটা আমি অ্যাপ্লাই করতে চাই, কিভাবে নিতে পারবো? কিষান কিষান ম্যাম ফটোশপ থেকে ওই যে অল্টা চেপে, হ্যাঁ সরি অল্টা চেপে এখানে মানে সরি টুলটার নাম মনে নেই, ওই টুলটা থেকে ক্লিক করে এখানে অল্টা চেপে নিয়ে ওইখানে দিলে হবে না? আইড্রপার দিয়ে জি জি জি। হ্যাঁ হবে, কেন হবে না? আপনি একটা ছবি তুলে নিয়ে গেলেন, কিন্তু এই পেজে এসে তো নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এটার একটা ছবি তুলতে হবে। ছবি তুলে ফটোশপে যাবেন, গিয়ে ছবিটাকে রাখবেন, তারপরে হচ্ছে আইড্রপার টুল সিলেক্ট করে ছবির উপরে যাবেন, কালারটা পিক করবেন, অ্যাপ্লাই করবেন। এই পেজে থাকা অবস্থায় হবে না, আমি চাচ্ছি আমি এই পেজে থাকা অবস্থায় কালারের কোডটা জেনে নেব। সেটা কিভাবে করব? হ্যাঁ পিক্সেল একটা অ্যাপ আছে, এই অ্যাপ থেকে ওইভাবে করে নেওয়া যায়। রাইট বাটন ক্লিক করে ভিউ সোর্স পেজে ওইখানে হচ্ছে ওই কালার কোড দেখে নেব, টাইপগুলো জি 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 ইন্সপেক্ট হ্যাঁ ইন্সপেক্টে যাব, তারপরে হচ্ছে সেখান থেকে কালারের কোড নাম্বার নিয়ে আসব। জি জি এখন এই জিনিসটা কয়জন জানবে বা কয়জন মেনটেন করতে পারবে? ধরেন আপনি বিষয়টা জানেন, যেখানে আসছেন কালার ওরা দেখিয়ে দিল, তারপরে হচ্ছে টেক্সট ব্রেকার, ফন্ট সাইজ কত আছে, বা ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করেছে, মানে ঠিক আছে আমি ধরে নিলাম যে যারা কোডিংটা জানে, কোথায় কি ইউজ করেছে, কিভাবে কি, সে ওই জিনিসটা বুঝতে পারলো। বাট আমি তো জানি না, আমি তো এই জিনিস কিছুই বুঝি না। গুগলের মানে আমি কয়েকটা এক্সটেনশন রাইট, এক্সটেনশন হ্যাঁ আমরা গুগলে চলে যাব, সেখানে আপনি জাস্ট এতটুকু লিখেন যে কালার পিকার এক্সটেনশন, কালার পিকার এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন অনেকগুলো অপশন আসছে, কালার জিলা, কালার পিক আইড্রপার, আইড্রপার ইন ইজ এক্সটেনশন, অনেকগুলো পার্ট পাবেন। আমার এখানে কি এক্সটেনশন আছে দেখি তো, ও আচ্ছা আমার কালার পিকার আমি ডিলিট করে দিয়েছি, বেশি এক্সটেনশন থাকলে আবার গুগলের মাথা খারাপ হয়ে যায়। সাপোজ আমি কালার জিলাতে চলে গেলাম, এই কালার জিলাটার এক্সটেনশন কি করব, এই যে এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব, অ্যাড এক্সটেনশন, অপেক্ষা করি, এই যে আমার এখানে কালার পিকারটা চলে আসছে, কালার জিলা আপনি অ্যাক্টিভ করে দেন, করে দেওয়ার পর এখন কালার জিলাটাকে আমি অফ করে দিই। সাপোজ আমি কোন পেজে আছি, এই পেজটাতে আছি, হ্যাঁ এই পেজটাতে এসে ওই যে বললাম আমার এই কালারটা পছন্দ হয়েছে, আপনি এই যে কালার জিলার যে কি কালার পিকার এটাতে ক্লিক করেন। ম্যাম একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আমি গ্রামের বাড়িতে যাব, তো আমি লিভ দিতে চাচ্ছিলাম এখন। কে ভাই আপনি? মাহাবুর? আমি তানভীর, না ম্যাম তানভীর। ও আচ্ছা তানভীর, আমি ভাবছি মাহাবুর, ওর অন করা তো। ঠিক আছে তানভীর। না আচ্ছা আমার কাইন্ডলি প্রেজেন্টটা দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ম্যাম আরেকটা কথা, এই যে আজকে যে ইউআই ইউএক্স নিয়ে কথা বলেন, আমাদের ইউআই ইউএক্স এর উপর এক্সট্রা কিছু ক্লাস নেবেন আপনি? না, শুধু ওয়েব টেমপ্লেট পর্যন্ত দেখানো হবে। আচ্ছা
আর ইউআইএক্স আচ্ছা যদি ম্যাম, শেখার ওকে। ইচ্ছা থাকে এটা আপনাকে আলাদাভাবে শিখতে হবে। এলইডিপি তে কি এটার কোনো ইএসএ কোর্স আছে? না, এলইডিপিতে আপাতত এরকম কোনো কোর্স নেই। আচ্ছা আচ্ছা ম্যাম, ধন্যবাদ। ওকে, আমি তাহলে যাচ্ছি আজকে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। কালার পিকারটা কি করলেন, আপনি এখান থেকে কালার পিকার অন করে নিলেন। অন করে নেওয়ার পর তারপরে যে এখান থেকে পিক কালার ফ্রম, এই যে পিক পেজ কালার পিকার অ্যাক্টিভেট, এই লেখাটা যে পিক কালার ফ্রম দ্য পেজ, এরপর আপনি যে কোনো কালারের উপরে আসবেন অটোমেটিক্যালি। এই যে দেখেন উপরে একটা ছোট্ট একটা ব্লকের মতো দেখা যাচ্ছে। আপনার কোন যেই কালারের উপরে যাবেন সাথে সাথে ওর আপনি এখানে ক্লিক করে ধরে রাখেন। পয়েন্ট স্যাম্পল নেওয়া শেষ, পিক করেন, পেজ কালার পিকার অ্যাক্টিভ, এটা ওপেন করেন। যেই কালারের উপরে যাবেন সাথে সাথে কোড নাম্বারটা দেখাচ্ছে। এই যে এখানে আসলে এই যে এখানে কোড নাম্বার দেখায়, এই যে কালারে আসেন কোড নাম্বার দেখাচ্ছে। যেই কালারের উপরে যাবেন আপনি সাথে সাথে এই যে দেখেন হোয়াইটে আছি, হোয়াইটের কোড নাম্বার কত, 6টা F। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আপনাকে কালারের কোড নাম্বার শো করছে। আপনি এখান থেকে কালার ধরেন, এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম, ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে কালার কপিড, কালারটা কপি হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন ও কালার কপি করে ফেলছে। এখানে আসবেন, এই যে কালার পিকার ক্লিক করেন। আপনি তখন এখান থেকে কোড নাম্বারটা কপি করে ফটোশপে চলে যাবেন। আবার নতুন একটা কালার দরকার, এখানে যাবেন, পেজ কালার পিকার অ্যাক্টিভ করে দেন। এইবার ধরেন আপনার পছন্দ হলো এই সবুজ কালারটা, যেই সবুজ কালারটার মধ্যে কলাপাতা কালার, জাস্ট কালারটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে কালার কপি হয়ে যাবে। এখানে আসেন, এই যে কালার পিকার অ্যাক্টিভ, ও অলরেডি কোড নিয়ে নিছে। খুব সহজে আমরা কি করতে পারি, কালার অ্যাড করতে এই যে কি কালার আছে কালারের কোড নাম্বারটা নিয়ে নিব, এরপর আপনি ফটোশপে গিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিলেন। এটা গেল কালারের অপশন। এরপরে হতে পারে যে এই ওয়েবসাইটটার মধ্যে আপনার এই টেক্সটটা খুব পছন্দ হয়েছে, যে এটা কোন ফন্টে লিখেছে আমি জানি না, বাট আমার জানতে ইচ্ছা করছে যে এইটা কি ফন্টে সে টেক্সটগুলো লিখেছে। তাহলে গুগলে যাবেন, আরেকটা এক্সটেনশন আছে যে ফন্ট এক্সটেনশন লেখেন, শুধু এতটুকু লেখেন ফন্ট এক্সটেনশন। আমরা তো নাম জানি না যে আসলে কোনটা নেব বা কোনটা কি। এই যে দেখেন ফন্ট ফাইন্ডার, ফন্টস নিনজা, ফন্ট পিকার, আপনি যে কোনো একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। আমি এখান থেকে ফন্ট নিনজাটা ইউজ করি। ফন্টস নিনজাটা কি, আপনি ফন্টস নিনজাটা ওপেন করার পর যখন কোনো ওয়েবসাইটে ঢুকবেন সাথে সাথে এটা কি ফন্টে লেখা আছে সেইটা সে শো করবে। এই যে সোফিয়া প্রো রেগুলার সেমি বোল্ডে আছে, এই লেখাটা কি নাম, এই ফন্টের নাম সোফিয়া প্রো, এটা রেগুলার এবং সেমি বোল্ডে আছে। এই লেখাটা কিসে আছে দেখি, অ্যাক্টিভ করে দিই। Has access to this site.
নিনজাটা ওপেন করে ম্যাম আমার একটু ইমার্জেন্সি হসপিটালে যাওয়া লাগতো, তো আপনি প্রেজেন্ট একটু দিয়ে দিন। হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দেবো, যান যান। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। এটা কি ফন্টে আছে? সোফিয়া প্রো। এটা শুধু রেগুলার ফন্টে আছে, 14 পিক্সেল দেওয়া, হাইড অ্যান্ড হোয়াইটে। আর হচ্ছে কালার কোড, মানে এখন কি কালার শো করছে, কালার কোডটা পর্যন্ত শো করছে যে পিঙ্ক কালার ব্যবহার করা হয়েছে। আপনি এখানে আসেন, সেম এস কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আসেন, এখানে কোনো টেক্সট নাই। সো আমি এখন চলে যাব কোথায়, হোমে। এটা একটা ছবি, কোনো ইমেজ থাকলে, ছবি থাকলে সে কিন্তু কাজ করবে না। বাট যখনই আপনি হচ্ছে কিসে আসবেন, এই পেজে আসবেন, এগুলো প্রত্যেকটা এক একটা ছবি হয়ে গেছে। যখনই আপনি কোনো পেজে আসবেন সাথে সাথে সে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে পেজে যান, সাথে সাথে সে অ্যাক্টিভ হয়ে গেছে। 20 পিক্সেল, কালার চেঞ্জ, ল্যান্ডিং। আচ্ছা অন্য আরেকটাতে যাই, এখানে গিয়ে পেজ অন করি। ধরেন এখানে আসলাম, কালার নিনজা অ্যাক্টিভ করে নিলাম, ফন্ট নিনজা। কি নাম? সেগিউ ইউআই, রেগুলার, সেমি বোল্ড, বোল্ড, রেগুলার, অনেকগুলো ফন্ট ইউজ করেছে। সেগিউ ইউআই রেগুলারে আছে, কালার কোড দেওয়া আছে। আবার এখানে আসেন, 20 পিক্সেলে আছে, এটা 15 পিক্সেলে আছে, 20 পিক্সেলে আছে, এটা শুধু বোল্ড আকারে। এটা কি ছিল? রেগুলার। আবার এই ফন্টটাতে আসেন, এটাও বোল্ড আকারে আছে, এটা তো ইমেজ, কাজ করবে না। এটাও কি সেম ফন্ট, জাস্ট পিক্সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো, এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন আপনারা যদি কোনো ওয়েবসাইটের ফন্ট আপনার পছন্দ হয়ে যায়, যেটা কোন ফন্টে আছে জাস্ট নামটা জেনে নিলেন, এরপরে আপনি গুগল থেকে ডাউনলোড করে নিলেন। আর কিছু না, আর কিছু লাগে না। এই তিনটা জিনিসই আপনার লাগবে যদি আপনি ওয়েব টেমপ্লেট ডিজাইন করেন। এক, মানে আমরা যদি শিখি সেটা হচ্ছে একটা 3টে এক্সটেনশন ব্যবহার করব, কালার, ফন্ট আর হচ্ছে ফুল পেজ ডাউনলোড করার জন্য। আমরা কিছু একটা ডিজাইন করি, চলেন। এত পেছাল ভালো লাগছে না, এখানে চলে যাই, ডাউনলোড, বুটস্ট্র্যাপ ডাউনলোড করেছিলাম, একটা বুটস্ট্র্যাপ অন করি। এই যে দেখেন সর্বোচ্চ কত, 1170, এটা ধরে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 970, 750 এগুলো প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দিই। বাট 1170টা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে যে দেওয়া আছে বাকি 5টা, এই যে দেখেন 970, 1170, 750, আর এগুলো হচ্ছে গ্রিড আর্টবোর্ডের জন্য। এইটা হচ্ছে আপনার 1170ই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর এ কি বলে, পারফেক্ট ওয়েবসাইট। পারফেক্ট একটা ওয়েবসাইটের জন্য 1170 হচ্ছে মেইন। এখানে কি টেক্সট বেস দেওয়া আছে, টোটাল ডিটেলস লেখা আছে, কোথায় কি মিডিয়াম ডিভাইসে কি করবে, লার্জ ডিভাইসে কতটুকু শো করবে। 1170 গ্রিড লাইন কেন ধরা হচ্ছে, যে সর্বোচ্চ যখন কোনো একটা ডিভাইসে যাবে, সর্বোচ্চ ডিভাইস, যে আপনার হয়তোবা কত 32 ইঞ্চি একটা মনিটর আছে, আপনার পিসিটার মনিটর কত ইঞ্চি, 32 ইঞ্চি, বা ধরেন আরও বড় পিসি মনিটর আপনি ইউজ করতে পারেন। যেটাই হোক না কেন, যে সর্বোচ্চ লার্জ ডিভাইসে এই গ্রিড লাইনটা বা রেসপন্সিভ কত হবে, 1200-র চেয়ে
যে 1200 পিক্সেল, এই 1200 পিক্সেলের চেয়ে বড় হবে ডিভাইস, কিন্তু গ্রিড লাইনটা এই 1200 পিক্সেলের চেয়ে সমান বা ছোট হতে পারে। যদি এত বড় পিক্সেলে তো দেখে না কেউ বা হয়ও না, এই জন্য আমরা 1170টাকে স্ট্যান্ডার্ড ধরে তারপরে কাজ করি। আর বাকি মিডিয়াম, তারপরে হচ্ছে আপনার বাকি এক্সট্রা লার্জ যেটা যেটি আছে, এই যে দেখেন সর্বোচ্চ যেই লার্জ ডিভাইস সেটা কি হবে 1200 পিক্সেলের চেয়ে বড় অথবা সমান হতে পারে। 1200 পিক্সেলের হলে আপনি এখানে কত ধরতে পারবেন, 1170 হচ্ছে স্ট্যান্ডার্ড। এইটা সবসময় মাথায় রাখবেন যে আপনার গ্রিড লাইনটা অলওয়েজ কি হবে, 1170 হবে। এই ছবিটাকে আমি ডিলিট করে দিই, আমার দরকার নেই। এই গ্রিড লাইনটার মধ্যে আসেন, খুব সুন্দর করে একদম গাইডলাইন টেনে টেনে আপনাকে করে দিয়েছে। কিছু কিছু ইসে ওটাকে কি বলে, বুটস্ট্র্যাপ গ্রিড লাইনে আপনি কি পাবেন, এই যে গাইডলাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন না, এই গাইডলাইনগুলো পাবেন না, প্লাস এইটাও থাকবে না, শুধু এই যে এরকমটা থাকবে। কিছু কিছু বুটস্ট্র্যাপ পাবেন কোনো গাইডলাইন থাকবে না, কোনো কন্টেইনার থাকবে না, মানে আলাদা করা কোনো কিছু থাকবে না, শুধু এই গ্রিডটুকু থাকবে, বুটস্ট্র্যাপের এই গ্রিডটুকু থাকবে। তখন আপনাকে একটু কষ্ট করে রুলার নিয়ে এসে প্রত্যেকটা গাইডলাইন এভাবে টানতে হবে, যেভাবে গাইডলাইন টেনে টেনে আলাদা করে নিতে হবে। আর যদি এরকম পেয়ে যাই যে কন্টেইনার এটাও আছে প্লাস গ্রিড লাইনও টানা আছে, আলহামদুলিল্লাহ। ঘুরে এসে দেখবেন আমি ভিউ থেকে লক করে রাখি গাইডগুলোকে। এখানে টোটাল কয়টা ব্লক আছে, 12টা ব্লক থাকবে, অলওয়েজ 12টা ব্লক থাকবে। একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখেন 12টা ব্লক আছে। 12টা ব্লক কেন বলছে, তারা হচ্ছে হিসেব করে তিনটা তিনটা করে, যে এই তিনটাতে একটা ব্লক, সাপোজ কোনো একটা টপিক আপনি বসাবেন, এই তিনটাতে একটা ব্লক, এই তিনটাতে একটা ব্লক, টোটাল 4টা করে ব্লক, অথবা ধরেন 4টা করে 3টা ব্লক, অথবা 6টা করে 2টা ব্লক, অথবা 2টা করে 6টা ব্লক, এইভাবে তারা হিসাব করে। সো আমি এটা কেন দিয়েছে ব্যাকগ্রাউন্ড, আমি তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটার নাম দিলাম গ্রিড, GRID, গ্রিড নাম দিয়ে রাখলাম। এটাকে আপাতত লক করে রাখি, আমার এখন প্রয়োজন নেই, এটা লক অবস্থায় থাকুক। আমরা ওই যে একটা ওয়েবসাইট ফুল পেজ নিয়েছিলাম, এটাকে নিয়ে আসি। আমি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে তো আমরা হচ্ছে গ্রিড বানানোটা ডাউনলোড দিয়ে হচ্ছে মানে বুটস্ট্র্যাপ যেটা, এটা যদি আমরা নিজেরা তৈরি করতে লাগি সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে তো আপনাকে তাহলে মেনটেন করতে হবে পিক্সেলগুলোকে, মানে বারবার পিক্সেল নিয়ে মানে 1120টা হ্যাঁ আলাদা আলাদা করে। ফার্স্টে হচ্ছে আমাদেরকে, এটা অনেক ঝামেলা, এই জন্য তো সহজটা দেখালাম, কারণ কেউই এই কাজ করবে না। আপনাকে কন্ট্রোল এন দিয়ে ফার্স্টে কি করতে হবে, পিক্সেল নিতে হবে কত, 1170, এবং তার আগে আপনার কাজ হবে খাতায় হিসাব করা। আমরা বিজনেস কার্ডে বলেছিলাম না যে সহজ করে দেখাবো, ফার্স্টে কি নেবেন, গ্রিড নেবেন, পরে একটা রেক্টেঙ্গেল নিয়ে সেফটি এরিয়া নিয়ে নেবেন। আপনি ইউটিউবে চলেন, দেখি ইউটিউবে চলে যাবেন, দেখবেন তারা কি করে, যে এই ব্লিড এবং সেফটি এরিয়া নেওয়ার জন্য একবার বলবে 375 225, সেখান থেকে 25.25 করে বাদ দেন মেন টপিকের জন্য, আবার 0.25 করে বাদ দেন সেফটি এরিয়ার জন্য। মানে একটা হিসাব নিকাশ, যে এই হিসাব নিকাশ করতে গেলে আমাদের মাথা সবার তো ক্যাচ করবে না, হয়তো বা আপনার ক্যাচ করবে, আমার নাও ক্যাচ করতে পারে। এই জিনিসটাও তখন কি হবে, আপনি যখন 1170 কি বলেছি যে স্ট্যান্ডার্ড, এটা ধরে আপনি কাজ করবেন। 1170 হাইট নিয়ে আমাদের কোনো টেনশন নেই, হাইট যা খুশিতে আপনি দিলেন, ধরেন আমি এখানে 1000 দিয়ে দিলাম,
দিয়ে আপনি এটাকে বানাবেন। বানানোর পর খাতায় কি করছেন, লিখে আসছেন যে কত কত পিক্সেল, 1170-এর মধ্যে 12টা ব্লক বসাতে হবে, যে 12টা ব্লকের মধ্যে আপনার 1170-কে ভাগ করলে কত করে পয়েন্ট আসে, এটার ভিতরে আবার কন্টেইনার বসাতে হবে, যে মধ্যের যে গ্যাপ, এই মধ্যের গ্যাপে আপনার মিনিমাম হচ্ছে কত পিক্সেল, যে আপনি 12 দিয়ে ফার্স্টে 1170-কে ভাগ করবেন। এটার ভিতরে আবার ব্লকের জন্য যে 4 পিক্সেল করে 4 পিক্সেল করে বাদ দিবেন। তারপর আবার সেখান থেকে অ্যাড করবেন, যে দুইটা করে অ্যাড হয়ে গেলে এখন টোটাল কত আসছে, কোনটার পরে কত মানে কত পিক্সেল করে বসালে ঠিক পারফেক্ট ভাবে এই দূরত্বটা মেনটেন হবে। এত হ্যাঁ ও হ্যাঁ মাথা ঘুরতেছে, আমার নিজেরও ঘুরে। সো এত কাহিনী না করে ভাই কি দরকার, ডিরেক্ট ডাউনলোড দেওয়ার হ্যাঁ অবশ্যই, যে নিয়ে নামতে হবে। সত্যি কথা, যে কি দরকার এত ঝামেলা করার, আমাকে একটা আর অনেকেই আছে কি বলে ডেভেলপার আছে যারা এই যে ফটোশপ শিখবে, তারা কি করবে মানে এরকম আমি অনেক দেখেছি, অনেক ডেভেলপার আছে এত কাহিনীও করে না, ধরেন $1-2 খরচ করে খুব সুন্দর করে ওই যে যদি হয় ওয়ার্ডপ্রেসের থিম বা এরকম কিছু, আপনি আপনার ক্লায়েন্টের থেকে নেবেন $100 একটা ওয়েবসাইটের দাম, $10 খরচ করলে আপনি একদম ডেমো একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন যেটা ক্লায়েন্টের পছন্দের মতো, মানে ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা পছন্দ করেছে আপনি ওনাকে ডেমো দেখিয়েছেন, সেখান থেকে সে একটা পছন্দ করলো, আপনি সেখান থেকে একটা ফ্রি, কি বলি ফ্রি না, $5-10 খরচ করে একটা ওয়েবসাইট নামায় দিবেন, নামে একটু মডিফাই করবেন, এডিট করে তাকে তার ওয়েবসাইট ধরায় দিবেন। খুব কম পাবেন এই কাজ, পাবেনই না, বাট যদি পান না পেলে আলহামদুলিল্লাহ। আচ্ছা এটাকে বড় করি, না পেলে আলহামদুলিল্লাহ, যদি পান তাহলে কি বলবো, না পেলে পেলে মাফ চাই দেবেন ভাই, সরি পারবো। এটা সবাই বাইরে এক মাস বসে থাকতে পারবে। হ্যাঁ যদি পেয়ে যান আর আপনাকে পরের 1 মাস কাজ করতে হবে না, এটাই ঠিক। ভাই পাইলে নাজমুল বাইরে দিয়ে দিবেন, আপনি কমিশন দিবেন, শেষ। আচ্ছা, কোনজন ভাই কমিশন দেন শেষ। আচ্ছা মনে রাখতে হবে এই যে গ্রিড লাইন, এটা হচ্ছে আপনার সেফটি এরিয়া, এই যে ব্লক দেখতে পাচ্ছেন, এই কন্টেইনার না, এই ইয়েলো কালার যেটা বা যেটা এই ইয়েলো কালারের কালারটা নাও থাকতে পারে, এখানে যে দেখালাম ইয়েলো কালারটা নাও থাকতে পারে, আপনার এই যে পিঙ্ক কালার, যেটা পিঙ্ক কালার ব্লু কালার এক একজন এক এক কালার করে, এই যে লাস্ট যে পয়েন্ট আছে এটা হচ্ছে সেফ জোন। সেফ জোন, এই সেফ জোনের ভিতরে আপনার সব টেক্সট থাকবে, বাহিরে ইমেজ যাক ছবি যাক নো প্রবলেম, বাট এই সেফ জোনের ভিতরে কি থাকবে, টেক্সট থাকবে, আর হাইলাইটেড যে ছোট ছোট ইমেজগুলা বা ছোট ছোট কোনো ডিজাইন করলে সেটা আপনি সেফ জোনের ভিতরে রাখবেন। তো আমরা এই ডিজাইনটা করতে চাই, ঠিক আছে, দেখেন একদম পারফেক্টলি বসে যাবে, কোমাটা নিয়ে আসি, ওকে 1 মিনিট, আমি হচ্ছে এই দুইজনকে সিলেক্ট করি, সিলেক্ট করে দিয়ে মিডল অ্যালাইনমেন্টটা করে দিই, ওকে হয়ে গেছে, এটাকে লক করে রাখেন, কন্ট্রোল টি, আর একটু ছোট হবে। ভাই কে ক্লাসে আসতেছে, এখন কয়টা বাজে, হ্যাঁ কে ক্লাসে আসলো মাত্র, এটা হচ্ছে ডিজাইন। দেখেন আমার এই ছবিটা কিন্তু আরো বড় ছিল, নিচে অনেকখানি আছে,
বাট এটাকেও লক করে রাখি, ছবিটা যাতে না নড়ে। এরপরের কাজ হচ্ছে আপনার, যে আপনি কি কাজ করবেন, কিভাবে কাজ করবেন। তো এট ফার্স্ট আমার কি আছে, একটা ছোট্ট করে লোগো দেওয়া আছে। লোগোটা কোথায় পাবো আমি? আল্লাহ, এবার কোথায় গেল? চলে যাই, প্লামের একটা লোগো নিয়ে আসি। ফট নিনজা সব বাদ দেন। চুপ থাকো। একটা লোগো নিয়ে যাই, যদিও সেম টু সেম ওই লোগোটা আমরা পাচ্ছি না। কন্ট্রোল ভি পেস্ট করে দেই। ফটোশপে যেহেতু আছি, খুব সহজ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। তারপরে হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করি, লোগোটাকে বসান। আমরা কিন্তু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই নাই এখনো। ব্যাকগ্রাউন্ড আমি পরে নেব, এখন আপাতত ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না। একটু বড় করি। এই গ্রিড লাইনের বাহিরে যাওয়া যাবে না, সব সময় মনে রাখবো। এতটুকু লোগোটা বসালাম, লোগোটার কালারটা চেঞ্জ করে দেব। কালার কি, অল্টার ধরে এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আই ড্রপার টুল দিয়ে এই কালারটা চুজ করব। এরপরে হচ্ছে অল্টার না, কন্ট্রোল ডিলিট, কালার অ্যাপ্লাই। একটা নতুন লেয়ার নিয়ে নিব, কন্ট্রোল ডি, এতটুকু রাখলাম। এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি। কপি করার পর আবার কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করব। আই ড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিব, কন্ট্রোল ডিলিট, কালার অ্যাপ্লাই করে দেব, কন্ট্রোল ডি। আচ্ছা, এই লেয়ারটাতে এখন আমি এতটুকু ডিলিট করে দিতে চাই, কন্ট্রোল ডি। আর এই লেয়ারটাতে আমি এতটুকু ডিলিট করে দিতে চাই। এটা হচ্ছে রেড কালার।
রেড কালারের, এটা রেড কালার রাখবো আর এইটাকে ডিলিট করে দেব, ডিলিট, কন্ট্রোল ডি। আর এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের টেক্সটটা থাকবে, এটা ডিলিট করে দেব, ডিলিট, কন্ট্রোল ডি। ওকে, দুইজন চলে আসছে, দুইজনকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে। এটা হচ্ছে লোগো, এটার নাম দিবেন কি? লোগো। এটা আমাদের লোগো, লোগো নিয়ে আসছি। এরপরে কি কি আছে? হোম, ফিচার, টেস্টিমোনিয়ালস। টেক্সট লিখেন হোম, কালার চুজ করেন এখান থেকে, কালার মানে এই কালারটা ওকে চুজ করে দেন। ফন্ট এত বড় করে ভাই, ফন্ট হচ্ছে 14 থেকে 15, 16 রাখবো। অবশ্যই MONT, মন্টসেরাট, সেমি বোল্ড রাখলাম না, সেমি বোল্ড না, মিডিয়ামে রাখলাম। ওকে, ভালো লাগতেছে না। ওকে ঠিক আছে, এক্সট্রা বোল্ড। হোম বসালাম, হোম বসানোর পরে এটাকে আপনি কি করবেন? এট ফার্স্ট আমি এখান থেকে একটা ব্লক নিয়ে নেব, ব্লক নিয়ে নেব যে পারচেজের জন্য একটা ব্লক। ঠিক এতটুকু ব্লকের মধ্যে থাকবে। আইড্রপার টুল দিয়ে কি করব? এই কালারটা চুজ করব, কালার অ্যাপ্লাই করে দেব। এটার নাম দেব পারচেজ ব্লক। শিট, নিশ্চিত ভার্সিটি থেকে। একটা মিনিট, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। এরপরে কি লিখতে হবে? পারচেজ। পারচেজ বসায় দেন, দুইজনকে সিলেক্ট করেন, অবশ্যই মিডল অ্যালাইনমেন্ট হবে। এই দুইজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, এটার নাম দেন পারচেজ। এই ব্লকটাকে আপনি এখানে বসান। এইবার এই ব্লকটাকে আপনি অল্টার ধরে কপি করেন, এতটুকু অল্টার ধরে কপি করেন, অল্টার ধরে কপি করেন। চারজনের দূরত্বটা ঠিক করে দেন। চারজনকে সিলেক্ট করেন,
হোমটাকে বাদ দেন, 4 জনের দূরত্ব ঠিকঠাক করে দেন। আচ্ছা, কেন এই কাজটা করলাম দেখেন কি করছি। হোমটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। ফার্স্টের এটা কি আছে, এটা কোন নাই, এইটা এটা কোনটা, প্রথমটা, ওকে। এটা কোনটা, দ্বিতীয়টা, এটা তৃতীয়টা, চতুর্থটা। আচ্ছা পারফেক্ট। এই ফার্স্টেরটা সিলেক্ট করব। ফার্স্টেরটার নাম কি হবে, শুধু নামটা চেঞ্জ করে দিবেন। এখান থেকে নামটা সিলেক্ট করবেন, নামটা চেঞ্জ করে দিবেন হোম। দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা কি ছিল নাম, ফিচার্স, FEATURES, ফিচার্স। ঠিক আছে তো, FEATURES, ফিচার্স। আর পরেরটার নাম কি হবে, টেস্টিমোনিয়ালস। সো পরেরটার নাম হবে TES, টেস্টিমোনিয়ালস। আর এর পরেরটা তো পারচেজ ঠিকই আছে। আমরা টেস্টিমোনিয়াল আর এইটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, মিডল অ্যালাইনমেন্ট। আবার এই দুইটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, এই দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। তো কাহিনী খতম। ঠিক আছে, 3 নাম্বারটা যাবে আর একটু পেছনে না বামে, ওকে। পারচেজ থাকবে, এটাকে সিলেক্ট করেন, শুধু টেস্টিমোনিয়াল থাকবে, এটাকে ডিলিট করে দেন, কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভেঙে দেন, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, এগুলো সব ডিলিট করেন। হোমকে সিলেক্ট করেন, কালার চুজ করেন, ফিচার্সকে সিলেক্ট করেন, কালার চুজ করেন, টেস্টিমোনিয়ালকে সিলেক্ট করেন, কালার চুজ করেন। তাহলে প্রত্যেকটা কি হবে, নির্দিষ্ট ডিভাইসে থাকবে। আর এখানে একটা ব্লক আছে, ব্লক দিয়ে কি আছে 0, কন্ট্রোল এস, সেভ করে রাখি, কারণ আগামীকালকে আমরা এটা ডিজাইন করব পুরোটা। ফাইল, ফাইল থেকে সেভ এস, ডেস্কটপে রাখবো। আপনাদের হোমওয়ার্ক কিছুই না, হোমওয়ার্ক হচ্ছে জাস্ট ওয়েব টেমপ্লেট নিয়ে একটু ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, এতটুকুই, আর বিশেষ কিছু না। ম্যাম আমি বলতেছি যে এই যে এটাকে যে আমরা কপি করতেছি এক ধরনের, তাই না, হ্যাঁ, শেখার জন্য। টেমপ্লেটটা, তাতে কি মানে কি লাভ? লাভটা হচ্ছে যে আপনার ধৈর্য শক্তি বাড়বে। এটা ধরেন কালকে আমার প্রায় 2 ঘন্টা, হয়তোবা কালকেও শেষ হবে না পুরোটা শেষ করতে গেলে। আমরা হয়তোবা শনিবার ম্যাম, হ্যাঁ, আমরা হয়তোবা মেনু বার, তারপরে বডির একটা দুইটা পার্ট, যে এই জিনিসটা করে অনেকগুলো লেয়ার হবে, অনেক 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 লেয়ার হবে। এই লেয়ারগুলো আপনি কিভাবে মেনটেন করবেন, কিভাবে হোভার অ্যাড করবেন, কোথায় আপনার কালার কি কালার হবে, সেটাকে আপনি কিভাবে আপনার বায়ারকে ডেভেলপারকে বুঝাবেন, তাই না? এই যে দেখেন, আমি যখন ইউটিউবের উপরে আসছি সাথে সাথে, এখন কিন্তু কোনো অপশন নেই, ইউটিউবে আসার সাথে সাথেই ব্লগটা চেঞ্জ হয়ে গেছে, নিচে একটা ব্লগ আসছে। এটা আপনি আপনার ডেভেলপারকে কিভাবে বুঝাবেন? কারণ আপনি যখন ছবিটা আর্ট করছেন তখন তো একটা ইউটিউবে ছবি নিয়ে আসছেন। প্রত্যেকটা জিনিস মেনটেন করে, আমরা তো জাস্ট কপি করছি শেখার জন্য,
কারণ আমাদেরকে এখন তো কোনো ইনফরমেশন দেওয়া নেই। আপনি আমাকে কোনো ইনফরমেশন দেন যে ম্যাম আমার এই ওয়েবসাইট হবে, এটা হবে, এখানে এটা হবে, একটু বানান, ঠিক আছে? সো সেটা করা যায়, কিন্তু আমরা এখন যেহেতু শিখছি আমরা কপি করব অন্যেরটা, যাতে পরবর্তীতে এই ডিটেলস আমরা কি করতে পারি, বানাতে পারি। আরেকটা কাজ করতে পারেন, আমাদের প্রিভিয়াস যে আগের ব্যাচের ভাইয়া আপুরা ছিল তাদের ক্লাসটা দেখতে পারেন, তাহলে আইডিয়া আরও বেশি হয়ে যাবে, আরও ভালো আইডিয়া আসবে। ওদের 3 দিন লাগছিল যদিও, আর আমি চাচ্ছি আপনাদের 2 দিনেই শেষ করে দিতে। কারণ ওয়েব টেমপ্লেট আপনাদের মধ্যে কত, 30 জনের মধ্যে খুব বেশি হলে 1 জন থেকে 2 জন কাজ করবে, ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করবে না। কারণ এই ওয়েব টেমপ্লেটের লেয়ার মেনটেন করা আর রেসপন্সিভ রেখে কাজ করা অনেক টাফ। আপনি একটা ওয়েব টেমপ্লেট যে সময়ে বানাবেন সেই সময়ে আপনি 20টা ফ্লেয়ার ডিজাইন করে ফেলতে পারবেন, ঠিক আছে? রুবেল ভাই, আপনি আর আমি